যায় আমি কিংবা অ্যাটর্নি জেনারেল আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি, আমাদেরকে শুনানি করেননি। আমরা জানিও না, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আমার কথা হয়েছে, উনিও ব্যাপারটা জানেন না, উনিও নিউজে দেখেছেন। এবং প্রধান বিচারপতির বাসায় আমাদের কোনো মিটিং হয় না, প্রধান বিচারপতির সঙ্গে আমরা মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে ব্যাপারে কোনো দেখাও হয় না, কোনো আলোচনাও হয় না। এনিওয়ে আমরা যখন জানতে পেরেছি যে স্থগিত হয়ে গেছে, কালকে সকালে আমরা কোর্টে যাব এবং আমরা পূর্ণাঙ্গ বেঞ্চে এটা আমরা শুনানি করব। যেহেতু কোর্ট একটা চেম্বার জাজ একটা অর্ডার দিয়েছে, মানে কোর্ট একটা অর্ডার দিয়েছেন, সে অর্ডারের কপি নিয়ে ওনারা গিয়েছেন এবং জানিয়েছেন। এখন জেল কর্তৃপক্ষ এটা ব্যবস্থা গ্রহণ করবে। ন্যায়সঙ্গতরা কোর্ট তো সেটা তার বিবেচনায় এটা করতেই পারেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমরা আশা করেছিলাম যে সবসময় যদি আমরা এখানে এন্টার অ্যাপিয়ারেন্স অথবা আমরা পার্টি না থাকতাম ভিন্ন কথা। আমরা তো এখানে শুনানি করেছি এবং এই মামলায় আমরা অ্যাপিল্যান্ট, রাষ্ট্রপক্ষ অ্যাপিল্যান্ট, এবং আমাদের আপিল অ্যালাউ হয়েছে, তাদের অ্যাপিল ডিসমিস হয়েছে। সেখানে সঙ্গত কারণেই আমরা আশা করব যে এখানে কোনো অ্যাপ্লিকেশন, দরখাস্ত, স্থগিত আদেশ, পিটিশন নিয়ে গেলে সেটা আমাদেরকে শুনেই কোর্ট করবেন। রিভিউ তাদের রাইট না, রিভিউ তারা নিয়ে গেলে নিয়ে যেতে পারে। এখন যেহেতু কোর্টে গিয়েছে, কোর্ট ডিসাইড করবে রিভিউ চলবে কি চলবে না। আমরা তো হিয়ারিং পার্টিসিপেট করবো, অবশ্যই করবো। এদিকে রাতে কাদের মোল্লার সঙ্গে শেষ দেখাও করেন তার পরিবারের সদস্যরা। রাত 8টার দিকে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে কাদের মোল্লার সঙ্গে দেখা করেন। প্রায় আধা ঘন্টা সাক্ষাতের পর রাত 8:30টার দিকে তারা কারাগার থেকে বেরিয়ে যান। দেখা করতে যাওয়া স্বজনদের মধ্যে ছিলেন কাদের মোল্লার স্ত্রী, ছেলে মেয়ে সহ 23 জন। সাক্ষাতের পর কাদের মোল্লার ছেলে হাসান জামিল এটি রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেন। এর আগে কারা কর্তৃপক্ষ তাদের শেষ দেখা করতে চিঠি দেয়। সে অনুযায়ী তারা রাত 8টার আগেই দুটি গাড়িতে করে তারা কারা ফটকে যান। Coming up, over 100 baby seals washed up and orphaned by last week's tidal surge. Now being cared for at a wildlife city. Later on BBC London, cycling superhighways to change. In Theatreland, coordinates appeal to those on a budget at a time when ticket prices continue to rise. David Cameron is being urged to declare war on dementia as he prepares to host a conference about the condition tomorrow with health ministers from the G8 major economies. There's increasing concern that a global plan is needed to deal with the burgeoning health problems. কাদের মোল্লার রায় কার্যকর করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। রাতে বুধবার সকাল 10:30 পর্যন্ত রায় স্থগিতের ঘোষণার পর এই প্রতিক্রিয়া জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। এরপর তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের মোড়ে গিয়ে অবস্থান নেন। এর আগে সন্ধ্যার পর থেকেই গণজাগরণ মঞ্চে যেতে শুরু করেন লোকজন। পরে সেখানে যান মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার সহ অন্য নেতাকর্মীরাও। সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি এবং জামাত শিবিরকে নিষিদ্ধের দাবিও জানানো হয় মঞ্চ থেকে। এক অজানা এক কারণে আজকে রাতের অন্ধকারে এই রায় কার্যকরকে স্থগিত করা হলো, যেটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। তাই আমরা আহ্বান জানাই যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর করতে হবে এবং রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা শাহবাগের মোড়ে অবস্থান করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদির মামলার অন্যতম সাক্ষী মুস্তাফা হাওলাদার ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কাল রাতে 12:30টায় মারা গেছেন। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে হামলা চালালে গুরুতর আহত অবস্থায় রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন 6 জনকে আটক করেছে পুলিশ। পিরোজপুরের পাড়েরহাটে গণহত্যা, লুটতরাজ, ধর্মান্তরকরণ সহ বেশ কয়েকটি মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড পান জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদি। সেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী পাড়েরহাট নিবাসী মোহাম্মদ মোস্তফা হাওলাদার। মোস্তফার পরিবারের দাবি, সাইদির মামলার সাক্ষী হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে জীবনের হুমকি পেয়ে আসছিলেন মোস্তফা। বিষয়টি পুলিশ ও ট্রাইব্যুনালের প্রসিকিউশনকেও অবহিত করেন তারা। হামলায় আহত হয়ে রোববার সন্ধ্যা 7:30টায় মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় চলে গেলে তার মাথায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। মোস্তফার স্ত্রী মনে করেন মামলায় সাক্ষ্য দেওয়াতেই খুন হয়েছেন তার স্বামী।
সন্দেহ হয় যে আমার স্বামী সাক্ষী দিয়েছিল, দেলোয়ার সাইদের সাক্ষী দিয়েছিল, এই জন্য ধরছে। আগেই হুমকি দিয়েছে, দেখাই তুমি অমুক কর্ম সমুক কর্ম, কয়দিন পাওয়ার আছে, কয়দিন কি আছে, আগে এইগুলি খালি হুমকি দিতে হগল আর থাকবি কয়দিন থাকবি। ট্রাইব্যুনালের তদন্ত কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশে সাক্ষী সুরক্ষা আইন না থাকলেও ট্রাইব্যুনালের মামলার সাক্ষীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। তবে এক্ষেত্রে জনবল স্বল্পতা বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও স্বীকার করেন তারা। ডিআইজি, এসপি, সংশ্লিষ্ট থানার ওসি তাদের সাথে আমরা সবসময় যোগাযোগ রাখি সাক্ষীদের সুরক্ষার বিষয়ে, এবং সেটা কার্যক্রম চলছে। পাড়ের হাটে বা আশপাশ এলাকায় লোকাল কর্তৃপক্ষ তারা পুলিশ দিয়েছে, এবং কোনো সময় কারো বাড়িতেও দিয়েছে পুলিশ। এটা আমাদের আছে। তো তারপরেও তো কনস্ট্যান্ট 24 ঘন্টা তো পুলিশ একজন সাক্ষীর বাড়িতে কি রাখা সম্ভব, রাখতে পারে না। তারপরেও তারা আশেপাশে পেট্রোলিং এর ব্যবস্থা করেছে, এটা করেছে। মফিজুল তপু, এটিএন নিউজ, ঢাকা। কাদের মোল্লার রায়ের কার্যকারিতা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। এখন গণজাগরণ মঞ্চে আছেন আমাদের সহকর্মী আতিক রহমান পূর্ণিয়া। আমরা এখন সরাসরি যোগ দেব তার সঙ্গে। পূর্ণিয়া, গণজাগরণ মঞ্চে তো অনেক লোকের সমাগম হয়েছে, তো তারা কি বলছেন? হ্যাঁ, সেটা আমি একটু আপনাকে জানিয়ে দিতে চাই যে অল্প কিছুক্ষণ আগে ঠিক 12:01 গণজাগরণ মঞ্চ থেকে এর আগেই ঘোষণা করা হয়েছিল যে ঠিক 12:01 এখান থেকে একটি ঘোষণা আসবে, এবং সেই ঘোষণাটি দিয়েছেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান সরকার। তিনি বলেছেন, এর আগে তারা যেটা বলেছিলেন যে কাদের মোল্লার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত এখানে এই শাহবাগে যে গণজাগরণ মঞ্চের কর্মীরা তারা সমবেত হয়েছে, এবং এই অবস্থান অব্যাহত থাকবে কাদের মোল্লার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত। এবং ইমরান সরকার সর্বশেষ যেটি জানিয়েছেন, তিনি তার কথা অনুযায়ী যে তিনি বলেছেন যে ইতিমধ্যেই সরকারের ভেতরে হয়তো কোন রকম জামাতি এজেন্ট ঢুকে গিয়েছে এবং তারা কাজ করছে, এটা যেন সেটা মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে সমুন্নত রেখে যেন এই ফাঁসি কার্যকর করা হয়। এবং যেটা বারবারই বলা হচ্ছিল, গণজাগরণ মঞ্চ সবসময় বলেছে যে এই কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে এই গণজাগরণ মঞ্চের যাত্রা শুরু, এবং সেই অবস্থান থেকে তারা এখানের এখন এই বিক্ষোভ জানিয়েছেন। আমরা কিছুক্ষণ একটু দেখে নিব যে এখানে যারা তরুণ প্রজন্ম আবারও সমবেত হয়েছেন, তারা একের পর এক স্লোগান দিচ্ছেন কাদের মোল্লার ফাঁসির দাবিতে। সেটি আমরা কিছুক্ষণ দেখে তারপর আবার এই গণজাগরণ মঞ্চ থেকে আহ্বান জানানো হয়েছে যে যারা এখনো এই গণজাগরণ মঞ্চের সঙ্গে আগে অবস্থান নিয়েছিলেন তারা যেন এই ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত তারা সবাই যেন এখানে অংশগ্রহণ করেন, এবং একই সাথে এর আগে যে উদ্দীপনা ছিল সেইভাবেই যেন এই গণজাগরণ মঞ্চের যাত্রা অব্যাহত থাকে। এবং ঠিক সেইভাবেই এখন এখানে তরুণ প্রজন্মের স্লোগান চলছে। তারা বারবারই বলছেন যে এই কাদের মোল্লার ফাঁসিটি ইতিহাসের একটি অন্যতম সাক্ষী হয়ে থাকবে, এবং সেখানে এই তরুণ প্রজন্মের এই আন্দোলনকে তারা সফল করতে চান, এবং এই সফলতার মধ্য দিয়ে তারা দেখাতে চান যে এখনো মুক্তিযুদ্ধের চেতনা অব্যাহত আছে, এবং সেইভাবেই এখানে আজকের এই আয়োজন চলছে। আমি একটু দেখাতে চাই যে এখানে এই গণজাগরণ মঞ্চের এই আজকের যে অবস্থান কর্মসূচি যেটা সন্ধ্যা থেকে শুরু হয়েছে, সেই অবস্থান কর্মসূচি ঘিরে এখানে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে, তারা অবস্থান নিয়েছেন, এবং গণজাগরণ মঞ্চের কর্মীরা তারাও খুবই স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলছেন যে আজকে সারা দেশে যেরকম জামাত শিবিরের সহিংসতা শুরু হয়েছে, যেভাবে তারা একের পর এক রাজপথের দিকেও বা রাজধানীর দিকেও তারা একরকম হুমকি দিয়ে যাচ্ছেন, সেটি প্রতিরোধের জন্য গণজাগরণ মঞ্চের সঙ্গে যারা আছেন তারা একেবারেই সাহসের সঙ্গে সেগুলো মোকাবেলা করতে চান, এবং সেই অবস্থান থেকেই গণজাগরণ মঞ্চ ঘোষণা দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই কাদের মোল্লার রায় কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান চলতে থাকবে। আমি বলে দিতে চাই যে এখন যারা এখানে অবস্থান করছেন তারা কিন্তু সবাই সন্ধ্যা থেকে এখানে এসেছেন, এবং একের পর এক এখানে ভিড় বাড়ছে, চারদিক থেকে মানুষজন চারদিক থেকে আসছে। আমাদের যে আন্দোলন বা
উদ্দীপনার যে জায়গাগুলো সেগুলো এখানে খুবই স্বতঃস্ফূর্তভাবে করেছে। চারদিকে হচ্ছে মোমবাতির প্রজ্বলন করা হয়েছে এবং সেই মোমবাতি দিয়ে এই স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে জাগ্রত করে রাখার একটি চেষ্টা এখানে আছে এবং সেই অবস্থানের মধ্যে দিয়ে যে কোনো হুমকি মোকাবেলা করে এই গণজাগরণ মঞ্চ তাদের অবস্থান অব্যাহত রাখার অঙ্গীকার এখানে ব্যক্ত করেছেন এবং গণজাগরণ মঞ্চের কর্মীরা এবং তাদের নেতৃবৃন্দ আমাদেরকে সেই কথাই বলেছেন যে যতক্ষণ পর্যন্ত কাদের মোল্লার রায় কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান অব্যাহতভাবে চলতে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ পূর্ণিয়া। দর্শক, শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে সরাসরি আমাদেরকে সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান পূর্ণিয়া। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। রাজনৈতিক সংকট সমাধানের পথে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে বলে জানিয়েছেন সফররত জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। আর মঙ্গলবার দিনভর বৈঠকের গুঞ্জনের সত্যতা স্বীকার করে দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো হয়েছে বারিধারা নয়, দুই দলের বৈঠক হয়েছে গুলশান। জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বেলা 12টার পর অনেকটা তাড়াহুড়ো করে হোটেল সোনারগাঁও থেকে বের হন। গণমাধ্যমকে এড়ানোর কৌশল হিসেবে গুলশান থেকে প্রোটোকলের গাড়ি নিয়ে একটি গাড়ি সরাসরি বারিধারার একটি বাসায় প্রবেশ করে। বাসার আশেপাশেও হঠাৎ বাড়ানো হয় নিরাপত্তা। তারানকোর উপস্থিতিতে এই বাসাতে বৈঠক করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন খবরে বাড়িটির সামনে অবস্থান নেন গণমাধ্যম কর্মীরা। বৈঠকের এই গুঞ্জনের মধ্যেই প্রধানমন্ত্রীর সাথে তারানকোর নির্ধারিত বৈঠক বাতিল হয়। প্রধানমন্ত্রী তারানকোর বৈঠক পুনর্নির্ধারিত হয় বুধবার সকালে। গণমাধ্যম কর্মীরা যখন বারিধারার বাড়িতে, তখন গুলশানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নীল ওয়াকারের বাসায় বৈঠক সেরে ফেলেন আওয়ামী লীগ ও বিএনপির 8 নেতা। আওয়ামী লীগের পক্ষে বৈঠকে ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ এবং ডক্টর গহর রিজভী। আর বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান এবং শমশের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকের কথা উভয় দল স্বীকার করেছে আর বলেছে আলোচনা অব্যাহত থাকবে। মিটিং শুরু হয়েছে, চলবে। এটা মানে কতটুকু আশাবাদী? আশাবাদী নিরাশাবাদী কোনো কথা এখন তো সেই পর্যন্ত আসিনি আমরা। প্রায় 2 ঘন্টার মতো মিটিং হয়েছে। এই সভা আমরা চালিয়ে যাব, আলোচনা চালিয়ে যাব, এটাই সিদ্ধান্ত। দুই দলের মধ্যে আলোচনার বিষয়বস্তু না জানালেও জাতিসংঘের বিশেষ দূত এখন দুই রাজনৈতিক দলের আলোচনায় আশার আলো দেখছেন। Representatives of both parties have met and engaged in dialogue. উভয় দলের প্রতিনিধি সংলাপে অংশ নিয়েছেন। এই আলোচনা রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ববোধ প্রমাণ করে। এই আলোচনা বাংলাদেশের মানুষের আশা ছিল। দুই পক্ষই সমঝোতা এবং গঠনমূলকভাবে কাজ করার লক্ষ্যে সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে। Responsibility and courage. It also is an answer to the expectations of the people of Bangladesh. শিবলি রেজা আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস ICRC'র হেড অফ ডেলিগেশন ক্রিস্টিন সিপোলো। মঙ্গলবার বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে যান ক্রিস্টিনা। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সহ ICRC'র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বেশ কিছুক্ষণ আলাপ আলোচনার পর ক্রিস্টিনা প্রধানমন্ত্রীকে একটি সুভেনিয়ার উপহার দেন। And that is all from BBC News at 6. Goodbye from me, and on BBC One we can now join the BBC News teams where you are. Bye-bye. Tonight on BBC London, a special report. The East London College, which received thousands of pounds of public cash for students who say they can't be attended. There is a case for at least the college to answer, and probably the case for the funding agency and the regulators. এবারে বাইজিদের বিরতিতে যাব, ফিরবো একটু পরে, সঙ্গে থাকুন। সব রোডে গ্রেড 500 লেখা, তাহলে তফাৎটা কোথায়? আছে